হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএটএম হাসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় আইসিটি ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ এর 3টি আইটেম নিয়ে আলোচনা করব এবং এটি হলো আমার দ্বিতীয় ক্লাস, ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় ক্লাস। 3টি আইটেম হলো, প্রথমে ভার্চুয়াল রিয়েলিটি, এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সর্বশেষ রোবোটিক্স। তাহলে প্রথম আমরা আলোচনা করব ভার্চুয়াল রিয়ালিটি। ভিআর মানে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়ালের বাংলা হচ্ছে কল্পনা বা অবাস্তব, আর রিয়েলিটির বাংলা হচ্ছে বাস্তবতা বা বাস্তব। অর্থাৎ বাস্তবতার সাথে অবাস্তবের সম্মিলন বা কল্পনার সম্মিলন। তাহলে সংজ্ঞাটা হবে কিরকম? বাস্তবের সাথে কল্পনার সম্মিলনই হলো ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায়? মনে করি রাতে আমি স্বপ্ন দেখছি। স্বপ্নে আমি দেখছি একটা বিশাল বিল্ডিং থেকে 10 তলা থেকে লাফিয়ে পড়েছি, বীরের মতো আবার দাঁড়িয়ে গিয়েছি। কত কিছুই দেখলাম। অবাস্তব অনেক কিছুই আমি বাস্তবের মতো করে স্বপ্নে দেখলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি হায়রে, আমি তো আসলে সেরকম নই। তো এরকম অবাস্তবকে যদি বাস্তবতার সাথে সমন্বয় করে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে যদি সেখানে ব্যবহার করা যায়, সেটাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। এই ক্ষেত্রে একটি সিমুলেটেড এনভায়রনমেন্ট বা ত্রিমাত্রিক একটা পরিবেশ দেওয়া হবে এবং আমাকে একটি হেড মাউন্টেড ডিসপ্লে দেওয়া হবে, যেটা দিয়ে আমি যেই পরিবেশে যেতে চাই সেই পরিবেশের কম্পিউটার নিয়ন্ত্রিত সিমুলেটেড একটি ভিডিও থাকবে, যেখানে ফোর্স ফিডব্যাক এবং আমার চলন গতিতে সে ভিডিওর অবস্থান পরিবর্তন হবে। এই ধরনের একটি হেড মাউন্টেড ডিসপ্লে থাকবে, যা আমার চোখ এবং কানকে নিবন্ধ করবে। তারপর একটি ডেটা গ্লোবস দস্তানা দেওয়া হবে এবং এটা অনেক সময় দস্তানা না হয়ে এক ধরনের স্টিক দেওয়া হয়, যেটা দিয়ে আমি কমান্ড দিতে পারি। সর্বশেষ আমাকে দেওয়া হবে ফুল বডি স্যুট, অর্থাৎ যেটা দিয়ে আমার অনুভূতি সৃষ্টি হবে। অনেক ক্ষেত্রে এই ফুল বডি স্যুট দেওয়া হয় না, সেই অনুভূতিটা প্রয়োজন হয় না, এবং আমাকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রাখা হবে। সেখানে আমি নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে রাখা হবে বা একটা চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বা যে এনভায়রনমেন্টে আমার যেরকম থাকা দরকার, যেমন গাড়ি হলে গাড়ির মতো একটা জায়গায় বসিয়ে দেওয়া হবে, বিমান হলে বিমানের মতো বিমানের ককপিটের মতো একটা জায়গায় বসিয়ে দেওয়া হবে। সেখানে আমি আমার প্রয়োজনীয় এই হেড মাউন্টেড ডিসপ্লে দ্বারা আমি দেখতে পাবো ডেটা গ্লোবস বা যে স্টিকটা দেওয়া হবে সেটা দিয়ে আমি কমান্ড দিতে পারবো। এবং আমার যদি দৌড়ের প্রয়োজন হয়, আমি এই নির্দিষ্ট এলাকায় দৌড়তে থাকবো, কিন্তু আমার পায়ের তলায় এই ধরনের গতিশীল একটা উপাদান থাকবে, যেটি আমার চলন গতিতে সেটাও চলতে থাকবে। এভাবে করে একটি এনভায়রনমেন্টে আমাকে দিয়ে দেওয়া হবে এবং সেখানে আমি বাস্তবের কাছাকাছি আমি সেখানকার ধারণা অর্জন করতে পারবো। পরিবেশে আমি নিজেকে মিলিয়ে নিতে পারবো। এটাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। বর্তমান সময়ে এই ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা অনেক অসাধ্য প্রশিক্ষণের কার্যক্রম সম্পাদন করা সম্ভব হচ্ছে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিতে আমার কি কি দরকার? সাধারণত আমার HMD, হেড মাউন্টেড ডিসপ্লে দরকার। হেড মাউন্টেড ডিসপ্লে। তারপরে আমার দরকার কি? সাধারণত ডেটা গ্লোবস, মানে দস্তানা, যেটা হাতে দেওয়া হয়। এটা অনেক সময় স্টিক হিসেবে দেওয়া হয়, কমান্ড দেওয়ার স্টিকের মতো। নাম্বার 3, ফুল বডি স্যুট। হ্যাঁ, এটা ক্ষেত্র বিশেষে এটা প্রয়োজন হয় না।
এই ধরনের উপাদানগুলো দ্বারা আমাকে একটা সিমুলেটেড পরিবেশে দেওয়া হবে। আমার পায়ে আমি যেখানে দাঁড়াবো সেখানে এরকম চলনশীল কোনো ডিভাইস থাকবে। এই পরিবেশে গিয়ে আমি বাস্তবের কাছাকাছি অনুভূতি অর্জন করতে পারবো। অর্থাৎ এখানে আমার 1 নম্বর হচ্ছে পরিবেশ, 2 নম্বর হচ্ছে আমার চলন গতিতে সেই পরিবেশের বিভিন্ন দৃশ্যমান উপাদানগুলোর পরিবর্তন। এই দুটো জিনিস এখানে থাকবে। এটাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। বর্তমান সময়ে আমরা ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারি, তারপরে ফ্লাইট সিমুলেশন। ড্রাইভিং প্রশিক্ষণ আমাকে এই ক্ষেত্রে একটা গাড়ির মতো জায়গায় বসিয়ে দেওয়া হবে, আমি সেখানে ড্রাইভ করব। আমি যদি আমি মনিটর স্ক্রিনে দেখতে পাবো আমার গাড়িটা কোথায় যাচ্ছে। অনেক গাড়িটার প্রশিক্ষণ হতে পারে কোনো কুয়াশাচ্ছন্ন জায়গায়, হতে পারে কোনো পাহাড়ি জায়গায়, হতে পারে ডেজার্ট বা মরুভূমিতে। এই ধরনের বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা ভার্চুয়ালিটি ব্যবহার করি, যেটা বাস্তবে প্রশিক্ষণ দেওয়াটা অনেক ঝামেলাপূর্ণ, ঝুঁকিপূর্ণ। তারপরে এভাবে এরকম যুদ্ধক্ষেত্রে সম্মুখ যুদ্ধ পরিচালনা, তারপরে মহাকাশে কিভাবে নভোচারী নিজেকে নিয়ন্ত্রণ করবে সেটার উপর প্রশিক্ষণ, তারপরে ফ্লাইট সিমুলেশন অর্থাৎ যুদ্ধজাহাজ পরিচালনা, কিভাবে যুদ্ধজাহাজ পরিচালনা করতে হয় আমাকে সেরকম একটা ককপিটে বসিয়ে দেওয়া হবে। আমি ভুল করেছি, আমার বিমানটি উল্টে যাবে, ক্র্যাশ করবে, তারপরে এক্সপ্লোর হবে। এই ধরনের সব ধরনের সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। আমার মনে হবে আমার বিমানটি ফুটে গেল, আমি মরে গেলাম, আসলে আমি বেঁচে আছি। এটা জাস্ট একটা সিমুলেটেড এনভায়রনমেন্টে আমার প্রশিক্ষণ ব্যবস্থা। তাহলে এরকম জটিল প্রশিক্ষণে আমরা ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। আবার ডাক্তাররা অপারেশনের আগে এরকম ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে গিয়ে মানুষকে কিভাবে ব্রেন টিউমার অপারেশন করতে হয় বা অন্যান্য অপারেশন করতে হয় সেগুলোর উপরও প্রশিক্ষণ নিতে পারে, যেটা বাস্তবিক পক্ষে প্রশিক্ষণ নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। এটা আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে করছি। বর্তমান সময়ে এই ভার্চুয়াল রিয়েলিটি বিশ্বে ব্যাপক ব্যবহার হচ্ছে। এই ভার্চুয়াল রিয়েলিটি প্রথম উদ্ভাবিত হয়, এটা সম্পর্কে প্রথম ধারণা দেওয়া হয় 1957 সনে। মর্টন MORTON মর্টন হিলিক নামক একজন ব্যক্তি সেন্সোরামা নামে জাস্ট একটা মানুষ যাতে একটা চেয়ারে বসে একটা নির্দিষ্ট জায়গায় মুখ ঢুকিয়ে দেখতে পারে এই ধরনের একটা যন্ত্র উদ্ভাবন করে। আমরা একটু পরে এই ভার্চুয়াল রিয়েলিটির উপর ভিডিও ফুটেজ দেখব এবং দেখার ফলে আমাদের এটি সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে। এই সেন্সোরামাতে একজন যিনি এই ভার্চুয়াল রিয়েলিটি অনুভূতি গ্রহণ করবেন তিনি একটা চেয়ারে বসবেন এবং এই সেন্সোরামা নামক যন্ত্রটিতে মুখটা ঢুকিয়ে দেয় এবং সেখানে তিনি যেটার উপরে প্রশিক্ষণ নিতে চান বা যেটা সম্পর্কে ধারণা অর্জন করতে চান সেখানে ভিডিও চিত্র থাকবে এবং সেখানে পরিবর্তিত ভিডিও থাকবে এবং সেখান থেকে সেন্সিং ক্যাপাবিলিটির জন্য কম্পন, ঘ্রাণ এবং বিভিন্ন ধরনের স্মেল এই ধরনের সব কিছুর ব্যবস্থা সেখানে থাকতো। এটাই হলো সেন্সোরামা। এটি বিশ্বের ইতিহাসে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি যা কম্পিউটার নির্ভর ছিল না। পরবর্তীতে কম্পিউটার নির্ভর আসলো 1987 সনে। জ্যারন লেনিয়ার LANIER তিনি প্রথম ভার্চুয়াল রিয়েলিটির উপরে কম্পিউটার নির্ভর কার্যক্রম শুরু করেন, যা আমার সাথে কল্পনার সাথে সম্মিলন হবে। এই হচ্ছে টোটাল ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে আমি টোটাল বিষয়টা বুঝতে পারলাম কি, ভার্চুয়াল রিয়েলিটিতে আমি যাতে একটি কল্পনার জগতে বিচরণ করতে পারি সেই ধরনের একটি ব্যবস্থাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির সুবিধার দিক হচ্ছে আমি সেখান থেকে ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ নিতে পারি, কল্পনার জগতে বিচরণ করতে পারি, ভিডিও গেম খেলতে পারি, তারপরে চিকিৎসা কিভাবে করতে হবে, অপারেশন কিভাবে করতে হবে এই সব সম্পর্কে ধারণা নিতে পারে। এটাই হচ্ছে সুবিধার দিক। আর অসুবিধার দিক কি, আমি যদি ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর হয়ে যাই তাহলে আমার মধ্যে একটা মনুষ্যত্বহীন সমস্যা সৃষ্টি হবে, যেটাকে আমরা বলি ডিহিউম্যানাইজেশন প্রবলেম। অর্থাৎ আমি যখন ভার্চুয়াল রিয়েলিটিতে কিছু মানুষের সাথে চ্যাটিং করব
তখন আমি দেখতে পাবো তারা অনেকটা আমার মতো, আমি যেরকম চাচ্ছি সেই মতো তারা কাজ করছে, ফলে তাদের প্রতি আমি আসক্তি হয়ে যাব। এই ক্ষেত্রে বাস্তব মানুষগুলোকে আমার আর ভালো লাগবে না। তখন আমি বাস্তবতা থেকে কল্পনার জগতেই বেশি বসবাস করতে চাইব, এবং এটিকে আমরা বলি ডিহিউম্যানাইজেশন প্রবলেম। আর অতিমাত্রায় আমরা এই কম্পিউটার নির্ভর যন্ত্র দ্বারা আমরা চালিত হলে, আমরা প্রভাবিত হলে, তাহলে তখন আমার দৃষ্টিশক্তি, আমার স্মৃতিশক্তি, এই দুটোর মধ্যে আমার এফেক্ট আসতে পারে। এছাড়াও শব্দচয়ন এবং বিভিন্ন ধরনের বাস্তবের কাছাকাছি কার্যক্রমগুলোর কারণে আমার কানের সমস্যাও হতে পারে। এই ধরনের অনেকগুলো এই ধরনের পাশবিক সমস্যা আছে। তবে আমার উপকারী দিকটাই সবচেয়ে বেশি। এই জন্য পৃথিবীতে বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির উপরে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। এখন এই ভার্চুয়াল রিয়েলিটি, এটা বললাম আমাদের পাঠ্যক্রমে যা আছে সেই আমি অংশটি এখানে আলোচনা করেছি। ভার্চুয়াল রিয়েলিটির আধুনিক রূপটা হলো, যেটা বর্তমানে ব্যাপকভাবে আমরা বিভিন্ন কার্যক্রমে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। তাহলে এখন ভার্চুয়াল রিয়েলিটির পাশাপাশি আমার যেটা ধারণা অর্জন করা দরকার, সেটা হচ্ছে অগমেন্টেড, UGMENTED, অগমেন্টেড রিয়ালিটি, REALITY। অগমেন্টেড মানে হচ্ছে উদ্দীপিত। তাহলে অগমেন্টেড রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটা সিমুলেটেড এনভায়রনমেন্ট, একটা রেকর্ড করা জিনিস যেটা পরিচালনা করা হয়, এবং যেখানে আমি নিজের চলন পরিবর্তনের সাথে সাথে এখানে পরিবর্তন হয়। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আর অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে আমি বর্তমানে যেখানে আছি সেখানকার অবয়ব সব ঠিক থাকবে, কিন্তু সেখানে আবার কিছু ভার্চুয়াল উপাদান দৃশ্যমান হবে। এটাই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। এক্ষেত্রে আমার কোনো হেড মাউন্টেড ডিসপ্লে প্রয়োজন নাই, বিশেষ কিছু চশমা পরলে হয়ে যায়। আবার মোবাইলের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। অগমেন্টেড রিয়েলিটি যেমন মনে করি আমি একটি বইতে একটি ছবি পেলাম, আইনস্টাইনের ছবি। আমি যখন মোবাইলটি নিয়ে আইনস্টাইনের উপরে অগমেন্টেড রিয়েলিটি প্রোগ্রামটির মাধ্যমে দেখব, সাথে সাথে আইনস্টাইনের একটি ত্রিমাত্রিক ছবি চলে আসবে, আমাকে দেখাবে। এটা হচ্ছে হলোগ্রাফিক সিস্টেম, অর্থাৎ সেটা আলোর মাধ্যমে একটি জীবন্ত আইনস্টাইনের মতো আমার দিকে প্রদর্শিত হবে, ওই মোবাইলের মধ্যেই প্রদর্শিত হবে। আবার আমি বিশেষ চশমা পরলে এই চশমা দিয়ে আমি যখন একটা নির্দিষ্ট ছবি দেখব, সেটি বাস্তবের মতো করে আমাকে ত্রিমাত্রিকভাবে দেখাবে। হ্যাঁ, হলোগ্রাফিক সিস্টেমে। একইভাবে আমি হলোগ্রাফিক সিস্টেমে ওই বিশেষ চশমাটি দ্বারা আমি যেখানে যাব সেখানকার সম্পর্কে তথ্য জানতে পারবো, যেটা একটি আলোর মতো আমার চশমায় প্রদর্শিত হবে। এই ক্ষেত্রে বাস্তবতা সব কিছুই থাকবে, বাস্তবতার পাশাপাশি আমাকে ত্রিমাত্রিকভাবে আরও কিছু অতিরিক্ত জিনিস দেখাবে। এটাই হচ্ছে যা আমাকে উদ্দীপিত করবে, এবং আমি সব কিছু দ্রুততার সাথে জানতে পারবো। মনে করি আমি জগিং করছি, আমার জগিংয়ের স্পিড কত সেটাও আমার চশমাতে প্রদর্শিত হবে, অর্থাৎ আমার যা যা প্রয়োজন। আবার এগুলো দিয়ে স্যাটেলাইটের আমরা যে জিপিএস, সেটাকেও অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে উপযোগিতা পাওয়া যায়। যেমন আমি এমন একটি জায়গায় গেলাম যেখানকার ওই জায়গাটির বিভিন্ন রোড এবং পরিবেশ, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তখন আমি অগমেন্টেড রিয়েলিটি দ্বারা জিপিএসের মাধ্যমে আমি একটি চশমা পরলাম। এই চশমাটি দ্বারা আমি যেখানে যেখানে যাব সেখানকার প্রত্যেকটার সম্পর্কে তথ্য আমার চশমার মধ্যে প্রদর্শিত হবে, এবং এটি আলোর মাধ্যমে প্রদর্শিত হবে। মনে হবে যেন সেখানে ওই চিত্রটি দিয়ে দেওয়া হয়েছে, আসলে এটা আমার চশমাতেই প্রদর্শিত হচ্ছে, আর সব কিছু বরাবরই থাকবে। এভাবে করে আমরা অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করতে পারি। তাহলে এই অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে বাস্তবের মধ্যে আমার আরও ত্রিমাত্রিক কিছু জিনিস
অতিরিক্তভাবে পাওয়া, এটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। আর এটা হচ্ছে পুরোপুরি এই সিমুলেটেড এনভায়রনমেন্টে রেকর্ড করা কোনো কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে তৈরি করা কোনো প্রোগ্রাম বিশেষ, এটা হচ্ছে এটা। এবার অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি এই দুটার সমন্বয়ে আসলো আরেকটা উপাদান, সেটা হচ্ছে এই দুটা যোগ করে আমরা যেটা পেলাম সেটাকে আমরা বলি মিক্সড রিয়েলিটি। মিক্সড রিয়েলিটিতে থাকবে কি, এই ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি দুটোকে একসাথে মিলিয়ে বলা হবে ভার্চুয়াল রিয়েলিটি। যদি আমি আমার কল্পনার জিনিসগুলোকে যেটা আমি ভার্চুয়াল রিয়েলিটিতে দেখি, বাস্তবের সাথে যদি আমি মিলিয়ে সব কিছুকে একটি বিশেষ পরিবেশ বানাতে পারি, তখন সেটা হবে মিক্সড রিয়েলিটি। যেটা বর্তমান সময়ে ভিডিও গেমগুলোতে, তারপরে ত্রিমাত্রিক ভিডিও গেমগুলো যেটা আমরা টেলিভিশনে দেখি, যেমন সুপারম্যান এসে সব কিছু ভেঙে ফেলছে, আসলে সবগুলো হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি দ্বারা তৈরি একটি পরিবেশ, সেগুলোকে সে ভাঙছে, আসলে সেটা বাস্তব নয়। এরকম ভার্চুয়াল রিয়েলিটির সাথে অগমেন্টেড রিয়েলিটির সমন্বয় করে এরকম সিমুলেটেড সিনেমা বানানো হয়। তারপরে আবার কেউ নগর পরিকল্পনা করবে, নগর পরিকল্পনাবিদ, তিনি এই বিশেষ চশমাটি পরে এরকম ভার্চুয়ালিটির মাধ্যমে সব কাজগুলো করতে পারবেন। নগরটি কিভাবে উন্নয়ন করবেন, কোথায় কি করা দরকার তিনি হাতের মাধ্যমে ডিরেকশন দেবেন, সেখানে বাস্তবের মতো হয়ে যাবে। এই ধরনের সব কিছু হচ্ছে মিক্সড রিয়েলিটি, যেগুলো সবগুলো হলোগ্রাফিক সিস্টেম হচ্ছে একটি 7 ডাইমেনশনাল পদ্ধতি, যেটা বাস্তবের কাছাকাছি, আমি যেখানে থাকবো সেখানেই এই বাস্তবের কাছাকাছি কিছু আলোক মাধ্যমে দেখতে পাবো। এটাই হচ্ছে মিক্সড রিয়েলিটি, অর্থাৎ যেখানে অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির সমন্বয় হবে। আবার এই তিনটাকে মিলে আরেকটা রিয়েলিটি হয়, সেটা হচ্ছে এক্সটেন্ডেড রিয়েলিটি। এক্সটেন্ডেড রিয়েলিটি হচ্ছে এই তিনটার সমন্বিত রূপ। তবে আমাদের জানতে হবে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, এই তিনটি বিষয় আমাদের প্রয়োজন নেই। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এখন তাহলে আমরা এই পূর্ণ বিষয়টা ভিডিওর মাধ্যমে দেখব, ভিডিও ফুটেজের মাধ্যমে এই তিনটি সম্পর্কে আমরা আবার ধারণা অর্জন করব। আমরা এখন শুরু করছি ভার্চুয়াল রিয়েলিটি। এখানে দেখা যাচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে এবং হাতে হ্যান্ডস ব্যবহারের মাধ্যমে ভিডিও গেম খেলছে। এটা ভার্চুয়াল রিয়েলিটি। হেড মাউন্টেড ডিসপ্লেটা ভালো করে দেখো, এবং সে ত্রিমাত্রিক ছবি অবলোকন করতে পারছে এবং 360 ডিগ্রি অর্থাৎ চতুর্দিকে ঘূর্ণনের মাধ্যমে সে সবকিছুই দেখতে পাচ্ছে। এবং হাতে একটা যে হ্যান্ডস আছে সেটা দিয়ে সে ব্যবহার করছে। আবার দেখা যাচ্ছে মোবাইলের মাধ্যমেও ভার্চুয়াল রিয়েলিটি উপভোগ করা যায়, যেহেতু এটা প্রোগ্রাম নির্ভর। আর এখানে মোবাইলের মাধ্যমে এই হেডসেটটি দ্বারা সে ভার্চুয়াল রিয়েলিটি উপভোগ করতে পারবে, এবং তার মাথা ঘোরানোর সাথে সাথে চিত্রেরও পরিবর্তন হচ্ছে, ত্রিমাত্রিক দৃশ্য অবলোকন করতে পারছে। এটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে এবং প্রোগ্রাম নির্ভর। হেড মাউন্টেড ডিসপ্লে এর যাত্রা শুরু হয় 1800 সালের পরে। 1800 সালের পরে এটি আজ ধীরে ধীরে ব্যাপকতা লাভ করে। মর্টন হিলিক, যিনি 1957 সালে সেন্সোরামা নামে এই যন্ত্রটি উদ্ভাবন করেন, যেটি কম্পিউটার নির্ভর নয়। পরবর্তী পর্যায়ে জ্যারন লেনিয়ার 1987 সালে তিনি কম্পিউটার নির্ভর ভার্চুয়াল রিয়েলিটি উদ্ভাবন করেন। ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে এখানে যারা ভার্চুয়াল রিয়েলিটি পণ্য উৎপাদন করে, জনপ্রিয় কিছু পণ্য এখানে দেখানো হচ্ছে। হেড মাউন্টেড ডিসপ্লে এইগুলোর মাধ্যমে ভিডিও গেম, তারপরে সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ পরিচালনা, এবং এই যে বিল্ডিং এর বিভিন্ন অবকাঠামো ধ্বংস করা, এই সব কিছু বাস্তবের মতো দেখা সম্ভব। এখানে একটা ছেলে ভিডিও গেম খেলছে, খেলাধুলা করছে। আবার দেখা যাচ্ছে শিশুরা শিক্ষা সম্বন্ধীয় বিভিন্ন ধারণা অর্জন করছে হেড মাউন্টেড ডিসপ্লের মাধ্যমে। হেড মাউন্টেড ডিসপ্লে বর্তমানে উন্নত বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ছাত্র শিক্ষক সকলে বিভিন্ন ধরনের ধারণা অর্জনে
ভার্চুয়াল রিয়েলিটি ডিসপ্লেটি ব্যবহার করে। আবার ফেসবুক হরাইজন এরাও ভার্চুয়ালিটি, এদের মাধ্যমে ভার্চুয়ালিটির যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। একেবারে বাস্তবের কাছাকাছি সবকিছু। মনে হয় যেন আমি কল্প জগতে অবস্থান করছি। ভার্চুয়াল রিয়েলিটি 360 ডিগ্রি এই দর্শন লাভ করতে পারে। ফলে ঘরের সকল কিছুকে একসাথে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং পরিকল্পনা করা সম্ভব হয়। বিভিন্ন দর্শনীয় স্থান, তারপরে শো, ভিডিও গেম, সব ক্ষেত্রে বর্তমানে ভার্চুয়ালিটির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নগরের যে সিনেমাগুলো তৈরি করা, সবগুলো আলো সর্বস্ব অর্থাৎ ভার্চুয়াল, এবং নিজেদের এরপরে আসি এবার অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটি তাও কম্পিউটার আর প্রোগ্রাম নির্ভর, তবে সেই ক্ষেত্রে হেড মাউন্টেড ডিসপ্লের পরিবর্তে এক ধরনের গ্লাস ব্যবহার করা হয় বা মোবাইল ব্যবহার করা হয়। এগুলো দ্বারা আলো সর্বস্ব বিভিন্ন তথ্য উপস্থাপন করা যায়। একেবারে বাস্তবের মতো কিছু জিনিস, কার্টুন বা বাস্তবের মতো বিভিন্ন তথ্য, চলমান তথ্য আম, এ- এ- দেখতে মনে হয় যেন স্পর্শ করা যাবে, সেই রকম দৃশ্য অবলোকন করা যায়। যেমন এই যে এখানে ঘরের চেয়ার টেবিল কিরকম বসালে সুন্দর হবে, সে পরিকল্পনা করতে পারছে। আবার এখানে একটি লোকের সাথে আর যে দুটো লোক দেখা গেল, এগুলো হচ্ছে ভার্চুয়াল। আবার শপিং মলেও কোন পণ্যের দাম, পণ্য সম্পর্কে ধারণা, এগুলো সবগুলোই অগমেন্টেড রিয়েলিটি প্রোগ্রামের মাধ্যমে ধারণা অর্জন করা সম্ভব হচ্ছে। ইভান স্টুল্যান্ড তিনি 1968 সালে এটির প্রথম ধারণা প্রদান করেন। এখানে দেখা যাচ্ছে শূন্যের মধ্যে একটি ত্রিমাত্রিক চিত্র ঘুরছে। আবার মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এরকম ভাগ ভাগ করে চিত্র তৈরি করা হয়েছে, যা হবু সার্জনদের জন্য উপযোগী। আবার এখানে বিভিন্ন জায়গার দিক নির্দেশনার জন্য গুগল ম্যাপের ব্যবস্থা হয়েছে। মোবাইল দিয়ে বিভিন্ন জায়গা দেখলে সাথে সাথে সেই জায়গার নাম এবং দিক নির্দেশনা দেওয়া যাচ্ছে। আবার গুগল লেন্সের মাধ্যমে কোনো পণ্য সম্পর্কে ধারণা অর্জন করা যায়। যেমন কোনো একটা পণ্যের গায়ে যখন ওই প্রোগ্রামটি দিয়ে ক্লিক করা হয়, ওই পণ্য সম্পর্কে পুরো ধারণা চলে আসে এবং একটা অবজেক্টে যে কোনো এভাবে যে কোনো অবজেক্টের মধ্যে ক্লিক করলেই সেইটি সম্পর্কে পূর্ণ ধারণা। আবার দেখা যাচ্ছে স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাট যেটা আমরা ফেসবুক মেসেঞ্জারে ব্যবহার করি, এটা বেশ জনপ্রিয় একটা পদ্ধতি। বর্তমান বর্তমানে যতগুলো সিনেমা হচ্ছে 3 ডাইমেনশনাল, আর সে সব ক্ষেত্রেই এখন অগমেন্টেড রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। যেমন দেখা যাচ্ছে এখানে স্পাইডারম্যান সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। আবার ফেসবুক অগমেন্টেড রিয়েলিটি ম্যাপস এর মাধ্যমে দেখা যাচ্ছে পুরো পৃথিবী ব্যবস্থাকে একটি ত্রিমাত্রিক ম্যাপে পরিণত করা হচ্ছে, যাতে প্রত্যেকটা দিক চিনে রাখা সম্ভব হয়। এরপরে আমরা দেখছি ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির সমন্বিত একটি প্রযুক্তি, যাকে আমরা বলি মিক্সড রিয়েলিটি, যেখানে বাস্তবতা এবং কল্পনা সবকিছুই থাকবে। এটা হচ্ছে মিক্সড রিয়েলিটি। দেখা যাচ্ছে সে হাতের ইশারায় একটি পণ্যকে আরেকদিকে আনছে। এখানে দেখা যাচ্ছে দুইজন তরুণ তরুণী একটি স্পাইডারম্যান বানালো, আসলে সেটা একটা আলো। এভাবে অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে একটি, এই যে একটা বাইকে যখন সে আয়না দিয়ে দেখছে, বাইকের প্রত্যেকটা জিনিসের নাম উঠে আসছে। আবার মানুষের অপারেশনের ক্ষেত্রে ডাক্তাররা দেখছে মানুষের শরীরে কি কি আছে, সেগুলো সবগুলো দেখতে পারছে। এবার মাইক্রোসফট হলোল্যান্স, এটি হলো অগমেন্টেড রিয়েলিটি একটি গ্লাস, যেটি দ্বারা এভাবে করে চালনা করা যায়। আবার দেখা যাচ্ছে এখানে ভিডিও গেম খেলছে, এগুলো সবই অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে সম্ভব হয়েছে। এই অগমেন্টেড এবং মিক্সড রিয়েলিটির জনকের আমরা ছবি দেখতে পাচ্ছি। অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি দুটির সমন্বয়ে হচ্ছে মিক্সড রিয়েলিটি, এবং এখানে লেন্সও ব্যবহার করা হয়, আবার হেড মাউন্টেড ডিসপ্লেও ব্যবহৃত হয় মিক্সড রিয়েলিটির মধ্যে। আমাদের এত কিছুর মধ্যে প্রয়োজন ভার্চুয়াল রিয়েলিটি। এখানে আমরা অগমেন্টেড রিয়েলিটির একটা দেখতে পাচ্ছি, চিত্র দেখতে পাচ্ছি। এই যে চিত্রটা দেখা যাচ্ছে, এটা বাস্তবে কিন্তু নাই। সে কারণে এভাবে নগর পরিকল্পনার ক্ষেত্রেও এটি বেশ ইফেক্টিভ। ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো সবাই ভার্চুয়ালিটি। যে কার্টুনটা আসলো, এটাও ভার্চুয়ালিটির মাধ্যমে আসলো। অগমেন্টেড রিয়েলিটি, এটা ভার্চুয়াল নয়, অগমেন্টেড রিয়েলিটি, এটাও অগমেন্টেড রিয়েলিটি।
এটাও অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটির গ্লাস, যা সে তার পছন্দ মতো পরিবর্তন করতে পারছে, এবং এই যে গাড়ি ঠিক করছে, তারপরে নগর পরিকল্পনার কার্যক্রম করছে, এখানে পাশে ভার্চুয়াল মানুষও দেখা যাচ্ছে, এগুলো সবগুলো অগমেন্টেড রিয়েলিটি, একেবারে বাস্তবের মতোই। আশা করি আমরা এগুলো বুঝতে পারলাম। এটাও অগমেন্টেড রিয়েলিটি গ্লাস, এটাও অগমেন্টেড রিয়েলিটি। এভাবে করে যে কোনো কিছু তথ্য, আবহাওয়ার তথ্য তারা এই গ্লাস দিয়ে জানতে পারে। আশা করি আমরা বুঝতে পারলাম। আমাদের দেশেও ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ধারণা নেওয়া যায়। এই ধরনের একটি প্রতিষ্ঠান আছে, যা 2004 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। এখানে প্ল্যানেটেরিয়াম হল, এটি সবচেয়ে চিত্তাকর্ষক, যেখানে মহাকাশ সম্পর্কে ধারণা নেওয়া যায়। প্রাণবন্ত ছবি, শব্দচয়ন সবকিছুই মনোমুগ্ধকর, এবং এখানে সবকিছু একেবারে বাস্তবের মতো। মঙ্গল গ্রহ সম্পর্কে, সূর্য, বিভিন্ন নক্ষত্র, গ্রহ সম্পর্কে ব্যাপক ধারণা আছে, স্যাটেলাইট সম্পর্কে, এগুলো একেবারে বাস্তবের সাথে মিল রেখে এভাবে করে তৈরি করা। এটি আমাদের দেশের একমাত্র ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠান। আমরা এখন আলোচনা করছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি, তারপর আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসব। বাংলায় বলি আমরা বুদ্ধিমত্তা। তাহলে বুদ্ধিমত্তার বুদ্ধি জিনিসটা কি? আমরা জানি আমরা অনেক কাজ খুব সহজে করতে পারি আমাদের বুদ্ধি দিয়ে। বুদ্ধিটা হচ্ছে কোনো সমস্যার সমাধান সম্পর্কিত বিষয়। আমাকে একটা সমস্যা দিলেও আমি আমার মস্তিষ্কে কোষে এটা কিভাবে সমাধান করতে পারবে এই কৌশলগুলো জমা থাকে, সেটার মাধ্যমে আমি একটা সমস্যার সমাধান করি। মনে করি আমাকে বলা হলো চকবাজার থেকে আগ্রাবাদ যেতে হবে 20 মিনিটে। এখন আমাকে সময় দিল 20 মিনিট, 20 মিনিটেই চলে যেতে হবে। এখন আমি যদি 20 মিনিটে যাওয়ার জন্য একটা রিক্সা নিই, তাহলে নিশ্চয়ই 20 মিনিটে পৌঁছতে পারবো না। কিন্তু আমি যদি একটা ট্যাক্সি নেই, তাহলে সব কিছু স্বাভাবিক থাকলে আমি ঠিক 20 মিনিটেই পৌঁছে যেতে পারবো। এখন আমি রিক্সায় যাব না ট্যাক্সিতে যাব, না পায়ে হেঁটে যাব, নাকি তার চাইতে দ্রুতগামী কোনো ব্যবস্থা নেব, সেটা আমাকে বুদ্ধি বিবেচনা দিয়ে বের করতে হবে। আমি যদি ট্যাক্সিতে যাই তখন আমি হবে বুদ্ধিমান, আর যদি আমি ট্যাক্সিতে না গিয়ে রিক্সায় যাই তাহলে সেটা হবে বোকামি। এরকম আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা যা জানি সেটার সঠিক প্রয়োগ করি। এই সঠিক প্রয়োগ করতে পারাটাই হচ্ছে বুদ্ধিমত্তা। অর্থাৎ বুদ্ধিমত্তা হচ্ছে সমস্যার সমাধান সম্পর্কিত বিষয়, যা দিয়ে কোনো একটা সমস্যার সমাধান করা যায়। এরকম বিভিন্ন সমস্যার সমাধান প্রক্রিয়া যখন প্রোগ্রামের মাধ্যমে কোনো মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, তখন সেই মেশিনটি আমার মতো বুদ্ধিমান আচরণ করে। এই বুদ্ধিমত্তাকেই আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা প্রোগ্রাম নির্ভর বুদ্ধি। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নাই। কম্পিউটারকে আমরা যা প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে থাকি, বুঝিয়ে থাকি, কি সমস্যা আসলে কিভাবে সমাধান করতে হবে, হ্যাঁ, ঠিক সেই মতো করে কম্পিউটার কাজ করে। আমরা কম্পিউটারের অবয়ব রূপকে আমরা রোবট বলে থাকি। রোবট এক প্রকার কম্পিউটার, সে যেখানে আমরা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো প্রয়োগ ক্ষেত্র আছে, আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে দেখতে পাচ্ছি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপূর্ণ সংজ্ঞাটা কি হবে? আমাদের বিভিন্ন সমস্যার সমাধান প্রক্রিয়া প্রোগ্রামের মাধ্যমে যন্ত্রের রূপ দেওয়ার ব্যবস্থাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা বর্তমান সময়ে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করি। মোবাইলে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, আমাদের প্রাত্যহিক সকল তথ্য সম্পর্কিত কাজেও আমরা ব্যাপকভাবে এরকম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ দেখতে পাই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে প্রথম ধারণা প্রদান করা হয় 1956 সালে এবং তিনি হচ্ছেন জন এম ম্যাককার্থি। যে হয়েছেন জন ম্যাককার্থি। তিনি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা প্রদান করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা আসলে আমাদের নিউরাল নেটওয়ার্কের মতো, অর্থাৎ আমার সেন্ট্রাল নার্ভ সিস্টেম যেভাবে করে আমার পুরো বিষয়টা, আমাদের পুরো সেন্সিং ক্যাপাবিলিটি থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ করে, এই কৃত্রিম বুদ্ধিমত্তাটাও ঠিক সেভাবে করে কাজ করে। একটি যন্ত্রকে যখন একটি বুদ্ধি দিয়ে দেওয়া হয় সেভাবে করে সে সমাধান দেয় এবং সেই বুদ্ধিটার মাধ্যমে যদি সমাধান না হয় তখন কিভাবে সেটিকে সমাধান করা যায় সেটির একটা কৌশল সে নিজে থেকেই গড়ে নেয়। এগুলো সবই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি কি নিয়ে গঠিত? কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বিজ্ঞান এবং প্রযুক্তির একটা শাখা, যেটা জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, গণিত, ভাষাতত্ত্ব বা ফিলোলজি, তারপরে গণিত এবং প্রকৌশল শাস্ত্রের সমন্বয়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে ওঠে। এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, উইক ইন্টেলিজেন্স, উইক এআই, যেটাকে আমরা ব্যাপকভাবে বলে থাকি আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, এটাকে আমরা উইক ইন্টেলিজেন্স বলি। এটা হচ্ছে এমন একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল যা দিয়ে একটি বা এক ধরনের সমস্যার সমাধান করা যায়। এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। যেমন আমি মোবাইলে দাবা খেলি, লুডো, তারপরে তাস খেলা, এগুলোর প্রতিপক্ষ হচ্ছে আমার কম্পিউটার। অর্থাৎ আমি কম্পিউটারের সাথে এই খেলাগুলো খেলি এবং এই খেলাগুলোতে কিভাবে জয়ী হওয়া যায় এই ধরনের কৌশলগুলো ওই কম্পিউটারে দিয়ে দেওয়া হয়, মানে এক জাতীয় কাজ, এবং সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। এবং এই ক্ষেত্রে আমি যখন একটা দাবাতে একটা চাল দেব এবং এই চালটা যদি কিভাবে করে সে জয়ী হতে পারবে সেই কৌশলটার যদি তার জানা না থাকে, একবার হেরে গেলে এই জানার কৌশলটা সে তার মেমোরিতে নিয়ে নেয়, পরবর্তীতে সেই কৌশলটা সে প্রয়োগ করে। অর্থাৎ আমরা যখন কম্পিউটারকে কোনো ইনপুট প্রদান করি, তার অনেকগুলো এরকম সমস্যা সমাধানের প্রক্রিয়া থাকে, সেখানে সে প্রসেস করে নেয়, তারপরে আমাকে আউটপুটটা দিয়ে দেয়। যখন একটি প্রসেসে সে আউটপুটে উইন হতে পারে না, একটা হচ্ছে উইন হওয়া আর একটা হচ্ছে উইন না হওয়া, যখন সে উইন হতে পারে না তখন উইন না হওয়ার কারণটা সে এখানে লিপিবদ্ধ করে রাখে, তার মেমোরিতে নিয়ে নেয়, পরবর্তীতে একই ধরনের কোনো সমস্যা আসলে তখন সে উইন করে। এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা শুধু আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সের জন্য না, সকল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। তাহলে আমরা আলোচনা করছি আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। তাহলে যে কোনো খেলার মধ্যে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আবার এরোপ্লেন, মানে এয়ারপোর্ট কন্ট্রোল রুম, তারপর আবার রেলওয়ে কন্ট্রোল, এগুলো সবগুলো একটা বিশেষ কাজ করে থাকে এবং এগুলো সবগুলো হচ্ছে ন্যারো ইন্টেলিজেন্স। আশা করি আমরা ন্যারো ইন্টেলিজেন্স বা উইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে পারলাম। 2 নম্বরে হচ্ছে স্ট্রং এআই।
নাম্বার 2 স্ট্রং এআই বা আর্টিফিশিয়াল ওয়াইড ইন্টেলিজেন্স, বা এটাকে আমরা আরেকটা বলে থাকি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এটাও বলে থাকি। আচ্ছা, এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স জিনিসটা কি? আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সটা হচ্ছে একেবারে আমরা যেভাবে করে কাজ করি, আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের বুদ্ধি ব্যবহারের মাধ্যমে যেভাবে এক একটি সমস্যার সমাধান করতে পারি, এটি সেই ধরনের একটা ইন্টেলিজেন্স। তাই এটিকে আমরা স্ট্রং ইন্টেলিজেন্স বলি এবং জেনারেল ইন্টেলিজেন্স বলি, যেহেতু এটা আমাদের নিউরাল নেটওয়ার্কের মতো করে পরিচালিত হয়। অর্থাৎ আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে, এটা ঠিক সেভাবে করে কাজ করে। এটাই হচ্ছে স্ট্রং ইন্টেলিজেন্স। স্ট্রং ইন্টেলিজেন্সটা আমরা কোথায় ব্যবহার করি? যেমন আমরা গুগলের আমরা ভয়েস সার্চ, তারপরে আবার আছে গুগলের অ্যাসিস্ট্যান্ট। এগুলোতে যখন আমরা ক্লিক করি তখন ওকে গুগল একটা লেখা আসে এবং ওকে গুগল যখন আমরা এগুলোতে বলি, তখন সে আমার কাছ থেকে জানতে চায় আমি কি সহযোগিতা পেতে চাই। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। অর্থাৎ এগুলো দিয়ে আমি যা বলবো আমার ভাষাটা সে বুঝতে পারবে এবং বুঝে সেটাকে সমস্যার সমাধান পর্যায়ে নিয়ে যেতে পারবে, এবং সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কৌশলে তৈরি। আবার আবার এরকম আছে, কোনো একটা জায়গায় আমি কোনো কথা বললাম, কথাটাকে লেখাতে পরিণত করা, আবার কোনো লেখা লিখলাম, সেটাকে ভয়েসে পরিণত করা, এগুলো সবগুলোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার এই যে আমরা মনে করি স্যামসাং গ্যালাক্সিতে আমি নোটপ্যাডের মধ্যে লিখলাম, কোনো লেখাগুলো বিশেষ প্যানে লিখলাম, তা আমার লেখাটা তো বিভিন্ন রকম হতে পারে, সেগুলোকে আবার কনভার্ট করতে পারা, অর্থাৎ সাধারণ লেখায় পরিণত করতে পারা, এগুলো সবগুলোই হচ্ছে স্ট্রং এআই বা আর্টিফিশিয়াল ওয়াইড ইন্টেলিজেন্স। আবার বর্তমান সময়ে গুগল, BMW তারাও এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড গাড়ি তৈরি করছে, যে গাড়িগুলো জিপিএস পদ্ধতিতে পরিচালিত হয় এবং খুব নিরাপদে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, সেভাবে করে নিরাপদে গাড়িগুলো পরিচালিত হয়। এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত। তাহলে আমরা বুঝতে পারছি বর্তমান সময়ে তথ্য প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহার আছে এবং রোবটেও এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এবার 3 নাম্বারটা, এরপরে সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, যেটাকে আমরা সিঙ্গুলারিটি এআই বলে থাকি। সিঙ্গুলারিটি এআই অর্থাৎ এটার পূর্ণ নাম হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স হচ্ছে যা মানুষের চাইতে বেশি কাজ করতে পারে। মানুষের অনেক সীমাবদ্ধতা আছে। আমি একটা জিনিস জানি, এটা কিছুদিন পরে ভুলে যেতে পারে, কিন্তু কম্পিউটার তো ভুলে না। যেটাই একবার তার মেমোরিতে দিয়ে দেওয়া হয়, সেটা ওই কম্পিউটার যতদিন পর্যন্ত সচল থাকবে ততদিন পর্যন্ত তার মেমোরিতে সেটা থেকে যায়। আবার একটু আগে আমরা বলেছি, কম্পিউটারকে যখন আমি একটা প্রবলেম দিই, সে যখন সেটা সলভ করতে পারে না, প্রতিপক্ষ সলভ করে ফেলে, এই ক্ষেত্রে সলভ করার কৌশলটাও সে আয়ত্তে নিয়ে আসে। এইভাবে করে বিভিন্ন সমস্যার সমাধানের প্রক্রিয়াগুলো সে ধীরে ধীরে তার মেমোরিতে বিল্ড আপ করতে থাকে। করতে একসময় হয়ে যায় কি, সে মানুষের চাইতেও বেশি ক্ষমতাবান হয়ে যায়। এই ধরনের ইন্টেলিজেন্সকে বলি আমরা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, এবং এটা মানুষের চাইতে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে যায় এবং এটা এমন একটা পর্যায়ে চলে যায়, এটা মানুষ তার প্রতিপক্ষ
হিসাবেও রূপ লাভ করতে পারে। মানুষকে তারা আর গুরুত্বই দেয় না, এই ধরনের একটা অবস্থায় চলে আসে। এটা হচ্ছে সিঙ্গুলারিটি এআই। এবং এক্ষেত্রে রোবটগুলো, অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে রোবটগুলো বানানো হবে, সেই রোবটগুলো সে নিজের ক্লোনও তৈরি করতে পারে। অর্থাৎ এই ইন্টেলিজেন্স যদি সঠিক প্রয়োগ হয় তাহলে মানুষ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তখন ওই রোবটগুলো মানুষের চাইতে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হবে এবং রোবটের সাথেই সংঘর্ষ বাড়তে পারে। এবং এছাড়াও রোবট তারা মানুষের মতো বংশবৃদ্ধি করবে না, রোবট সে তার মতো আরেকটি রোবট বানানোর সক্ষমতা থাকবে, যেটাকে আমরা বলি ক্লোনিং সিস্টেম। এই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3 প্রকার পেলাম। একটি হচ্ছে উইক এআই, আরেকটি হচ্ছে স্ট্রং এআই, আরেকটা হচ্ছে সিঙ্গুলারিটি এআই। এই 3 ধরনের এআই থাকে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমি বুদ্ধিভিত্তিক প্রয়োগ ক্ষেত্রকে আমি 5টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এক্সপার্ট সিস্টেম, একটি লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক। এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, আরেকটি হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। আচ্ছা, বিষয়গুলো কি আমি একটু সংক্ষেপে বলি। এক্সপার্ট সিস্টেম হচ্ছে যেটা পুরোপুরি মানুষের আদলে বিভিন্ন সমস্যার সমাধান করবে এবং তার মেমোরিতে অনেকগুলো সমস্যার সমাধান প্রক্রিয়া দিয়ে দেওয়া থাকবে, দ্রুততার সাথে সে সমাধান করতে পারবে, সেটাই হচ্ছে এক্সপার্ট সিস্টেম। আর লার্নিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের মধ্যে তথ্য ধারণের এক প্রকার প্রযুক্তি। আর ফাজি লজিক হচ্ছে সত্য এবং মিথ্যা থেকে দ্রুততার সাথে সত্যটাকে সে চিহ্নিত করতে পারা, এটা হচ্ছে ফাজি লজিক। আর নিউরাল নেটওয়ার্ক হচ্ছে যা মানব মস্তিষ্ককে নকল করার প্রক্রিয়া। সর্বশেষ জেনেটিক অ্যালগোরিদম হচ্ছে যেটা এক ধরনের অ্যালগোরিদমিক সিস্টেম যা দিয়ে বিশেষ কিছু সমস্যার সমাধান করা যাবে। এটা হচ্ছে বিজ্ঞানের বাড়ন্ত অ্যাপ্লিকেশন হিসেবে আমরা এটাকে বিবেচনা করে থাকি এবং এটি আমরা বর্তমান সময়ে বিজ্ঞান এবং ব্যবসায় ক্ষেত্র এটি ব্যাপকভাবে ব্যবহার করি। তাহলে আমরা এআই এর কোথায় প্রয়োগ হতে পারে মোটামুটি বুঝতে পারলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোথায় প্রয়োগ করি? আমরা কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলোতে বেশিরভাগ প্রয়োগ করে থাকি। যেমন আমি একটা সুপার শপ থেকে, অনলাইন সুপার শপ থেকে আমি অনলাইনে কিছু পণ্য কিনবো। আমি যখন সবসময় সেখান থেকে পণ্য কিনি, তখন সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বুঝে নেয় আমি কোন ধরনের পণ্য বেশি পছন্দ করি। এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে ব্যবহার আছে। একইভাবে আমরা বর্তমান সময়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি এই ধরনের, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো তো কিছু এআই এর ব্যবহার আছে। এআই এর ব্যবহার হওয়ার কারণে দ্রুততার সাথে আমি যা চাই সে ধরনের কিছু কার্যক্রম সেখানে আগেভাগে চলে আসে। আবার গুগলের মধ্যে, গুগল সার্চের মধ্যেও আমরা যেই কাজগুলোকে বেশিরভাগ সার্চ করে থাকি সেটা চলে আসে। আবার আছে কি গুগল ফটোস, এই প্রোগ্রামের মধ্যে আমরা যে ছবিগুলো তুলি সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলে। আমি আমার অনেক ছবির মধ্যে কোন ধরনের ছবিটা আমি খুঁজে পেতে একসাথে দেখতে চাই, লিখলেই সে সেখান থেকে সার্চ করে নিয়ে আসে, কারণ তার একটা কৌশল আছে, সেভাবে করে দেখে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদের বলিনি, 3 নম্বরের আগে 2 নম্বরে যেটাকে আমরা স্ট্রং এআই বলে থাকি। স্ট্রং এআই এর আরেকটি উদাহরণ আছে, সেটা হচ্ছে আমরা অ্যাপলের আইফোন এক্স, যেটাকে অ্যাপল আইফোন 10ও বলে থাকে।
সেখানে একটা ফেস রিকগনিশন সিস্টেম আছে। ফেস রিকগনিশন সিস্টেমটা কীরকম? মানুষের মুখাবয়বের 3000টি পয়েন্টকে সে নির্দিষ্ট করে এবং এই 3000টি পয়েন্টের মাধ্যমে সঠিক ব্যক্তিকে সে রিকগনাইজ করতে পারে। সেটাও হচ্ছে এইটার আগেরটির, অর্থাৎ সেটা ছিল স্ট্রং এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল হোয়াইট ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতে নিম্নের কিছু প্রোগ্রাম ব্যবহৃত হয়, যেমন, এবং 6 নম্বর হলো পার্ল। এই কয়টা প্রোগ্রাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয়। লিপস, তারপর হচ্ছে C++, সি এর অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন, ক্লিপস, জাভা, প্রোলগ এবং পার্ল। আশা করি আমরা বুঝতে পারলাম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রয়োজনীয় এই প্রোগ্রামগুলো। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বুদ্ধিভিত্তিক যে উপাদানগুলো বলেছি, যেমন এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক। এক্সপার্ট সিস্টেমেরও বর্ণনা দেওয়া হয়েছে। এক্সপার্ট সিস্টেম হচ্ছে যেটা নলেজ বেসড, অর্থাৎ সেখানে অনেকগুলো তথ্য ভাণ্ডার থাকবে, অনেকগুলো কৌশল দিয়ে দেওয়া থাকবে, কিভাবে কি সমস্যার সমাধান করা যায় সেটার মাধ্যমে সে কাজ সম্পাদন করে। এরকম নলেজ বেসড আমরা চিকিৎসা ক্ষেত্র এক্সপার্ট সিস্টেমটা ব্যবহার করে থাকি। নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম যেমন চিকিৎসা ক্ষেত্রে বলা হয় মাইসিন এবং ডেন্ড্রাল। এগুলো খুব পরিচিত প্রোগ্রাম, যেগুলো দ্বারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বিত এই প্রোগ্রামগুলো দ্বারা চিকিৎসা ক্ষেত্রে দ্রুততার সাথে বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়া যায়। আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে পারলাম, সেটি কম্পিউটারেই প্রয়োগ করা হয় এবং আমরা রোবটে এটি ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। এই রোবট যে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে, এই সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আমরা এখন শুরু করছি সেই রোবট বা রোবোটিক্স। রোবট বলতে আমরা বলি যেটা অধিক কর্মক্ষম যন্ত্র, আর রোবোটিক্স হচ্ছে বিজ্ঞানের যে শাখায় আমি রোবট নিয়ে আলোচনা করি, রোবটের ক্রিয়ানীতি নিয়ে আলোচনা করি বা রোবট বিজ্ঞান। তাহলে আমরা শুরু করছি এখন রোবোটিক্স। রোবট থেকে রোবোটিক্স। রোবট অর্থ হচ্ছে স্বয়ংক্রিয় মানব, অর্থাৎ যে যন্ত্র দ্রুত, ক্লান্তিহীন এবং নিখুঁত, সেটাকেই আমরা বলি রোবট। আর বিজ্ঞানের যে শাখায় আমরা এই রোবটের নকশা, গঠন, কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করি, তাকে বলি আমরা রোবোটিক্স। তাহলে রোবট থেকে রোবটের ক্রিয়ানীতি হচ্ছে রোবোটিক্স, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আমি রোবটকে নিয়ে আলোচনা করব, রোবটের ক্রিয়ানীতি নিয়ে আলোচনা করব, রোবটের নকশা গঠন নিয়ে কাজ আলোচনা করব, সেটাই হচ্ছে রোবোটিক্স। এই রোবট শব্দটা আসে স্লাভিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে শ্রমিক, অর্থাৎ এটি হলো নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র, মানুষের কাছাকাছি। এটা কম্পিউটার প্রোগ্রাম নির্ভর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে রোবট পরিচালিত হয়। আজকের এই সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বহুল ব্যবহার দ্বারা তৈরি এই রোবটগুলো বহুধা কাজে ব্যবহার হচ্ছে, অর্থাৎ উন্নত বিশ্ব এই রোবোটিক্সের উপরে প্রচুর ব্যয় করছে এবং বিনিয়োগ করছে। এই রোবট সম্পর্কে ধারণা প্রদান করা হয় 1920 সালে কারেল কাপেক নামক একজন ব্যক্তি। আর রোবোটিক্সের ধারণা প্রদান করা হয় 1941 সনে আইজাক আসিমভ। তিনি এই রোবোটিক্স সম্পর্কে ধারণা প্রদান করেন। এইভাবে করতে করতে তাদের এই রোবট, এবং একসময় এটি কল্পনার মধ্যে সীমাবদ্ধ ছিল, পরবর্তী পর্যায়ে এটি যান্ত্রিক রূপ লাভ করে এবং একটি রোবটের অনেকগুলো ক্ষমতা থাকে, যেমন তার ভিজুয়াল পারসেপশন, অর্থাৎ দূরে দেখতে পারার ক্ষমতা,
তারপরে তার ম্যানিপুলেশন, অর্থাৎ তার আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াপড়া করার মাধ্যমে বিভিন্ন দিকে যাওয়া, বিভিন্ন কিছু বুঝতে পারা, এই ধরনের ক্ষমতা থাকে। আর মানুষের চাইতে অনেক দ্রুততার সাথে সে গণনা করতে পারে, অনেক সূক্ষ্ম কাজ সে করতে পারে। এটি একটি সুস্থির কর্মক্ষম এই ধরনের একটি যন্ত্র। এটি হচ্ছে রোবট, আর রোবট থেকে আসছে রোবোটিক্স। আজকের এই দিনে আমরা অনেক ঝুঁকিপূর্ণ কাজে ব্যাপকভাবে রোবট ব্যবহার করছি মানুষের বিকল্প হিসাবে। তাহলে এখন আমরা জানব এই রোবটটি এর মধ্যে কি কি উপাদান থাকতে পারে। রোবটের উপাদান, এখন আমরা লিখছি রোবটের উপাদান। নাম্বার 5, ম্যানিপুলেশন। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা রোবটের কি কি উপাদান থাকতে পারে সেগুলো দেখছি। প্রথমে হচ্ছে প্রসেসর। এটাকে মস্তিষ্ক হিসাবে বিবেচনা করা হয়, যা অনেকগুলো প্রোগ্রাম দিয়ে সে কিভাবে কাজ করবে সব কিছু বলে দেওয়া থাকে। এটাই হচ্ছে প্রসেসর। অর্থাৎ একটি রোবট একাধিক প্রসেসর নিয়ে গড়ে ওঠে, যেগুলো দিয়ে সে কি করতে হবে, কি পারবে সব কিছু নির্দিষ্ট করে দেওয়া থাকে। তারপর হচ্ছে পাওয়ার সিস্টেম। এটা লেড অ্যাসিড ব্যাটারি দ্বারা শক্তিশালী ব্যাটারি দ্বারা তৈরি রোবট, এবং এগুলো দ্বারা পরিচালিত হয়। এবং এই ব্যাটারি রিচার্জেবল, অর্থাৎ একটি রোবট পরিচালনার আগে, রোবট ব্যবহার করার আগে ব্যাটারি চার্জ দিয়ে নিতে হয়। অ্যাকচুয়েটর। এবার আসি 3 নম্বরে হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর বলতে আমরা সাধারণ কথায় বলি রোবটের পেশি বা হাত পা, যেগুলো সে নড়াচড়া করতে পারে বিভিন্ন মোটর এবং যন্ত্রপাতি দিয়ে, যন্ত্র দ্বারা তৈরি করা হয়, যেগুলো দিয়ে সে ম্যানিপুলেশন, অর্থাৎ সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। এটাই হচ্ছে অ্যাকচুয়েটর, যেটাকে আমরা হাত পা বা পেশি হিসাবে বিবেচনা করে থাকি। নাম্বার 4 হচ্ছে সেন্সিং ক্যাপাবিলিটি। তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে পরিবেশ বুঝতে পারে, আবহাওয়া বুঝতে পারে, এবং সেই ক্ষেত্রে তার কি করণীয় সেটা সিদ্ধান্ত নিতে পারে। এটাই হচ্ছে সেন্সিং ক্যাপাবিলিটি। লাস্ট ওয়ান হচ্ছে ম্যানিপুলেশন, অর্থাৎ বিভিন্ন দিক চিনতে পারা, সে কোন দিকে যাবে এবং তার পিছনে সামনে কি ঘটছে এবং তার আর কিভাবে চলা উচিত, কোথায় যাওয়া উচিত, এই সব কিছু সে বুঝতে পারে, এবং এটাই হচ্ছে ম্যানিপুলেশন। আশা করি আমরা রোবটের উপাদানগুলো বুঝলাম। এখন আমরা দেখব রোবট আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এখন আসছি রোবটের ব্যবহার। নাম্বার 7 হলো বাসা বাড়িতে। তাহলে এখানে আমরা আমি 7টি ব্যবহার বর্ণনা করছি, এগুলো ছাড়া আরও অনেক আছে, প্রধানত এগুলো। প্রথমে আমরা রোবট কোথায় ব্যবহার করি? 1 নম্বরে দেখতে পাচ্ছি শিল্পক্ষেত্রে। আমরা বিভিন্ন ভারী শিল্প কারখানায় মানুষের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করি, বিশেষ করে গাড়ি শিল্প, আরও যেগুলো ভারী যন্ত্রপাতির কারখানা আছে এবং যেখানে মানুষ কাজ করাটা বিপজ্জনক এবং কষ্টসাধ্য, এইসব ক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে শিল্পক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হয়। এবং আগামীতে এই যুদ্ধক্ষেত্র রোবটকে ব্যবহার করা হবে। তা এছাড়াও বর্তমানেও রোবটকে যুদ্ধের বিভিন্ন কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা যে ড্রোন বলি, ড্রোনটা এক প্রকার রোবট। এরকম যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে আগামীতে রোবটের ব্যবহার হবে, এবং এখনও অনেকগুলো ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, অতি সূক্ষ্ম কাজ, যেগুলো অতি সূক্ষ্ম, যেখানে মানুষের কাজ করাটা মানুষের মানুষ সূক্ষ্মভাবে যে কাজগুলো করতে পারে না। যেমন মনে করি একটি কম্পিউটারের পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড, যেখানে অনেকগুলো চিপ থাকে, যে চিপগুলো দ্রুততার সাথে একেবারে সূক্ষ্মভাবে সঠিকভাবে লাগাতে হয়, এগুলো মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা যদিও বা বুঝি না, আমাদের হাত সবসময় কিছু না কিছু আমাদের হাতের মধ্যে কম্পাঙ্ক থাকে, যেটার কারণে অ্যাকুরেট আমরা অতি সূক্ষ্ম কাজগুলো করতে পারি না, যেটা কম্পিউটার করতে পারে, অর্থাৎ রোবট করতে পারে। রোবট এক প্রকার কম্পিউটার, রোবটকে আমরা সুপার কম্পিউটার বলি।
তাহলে অতি সূক্ষ্ম কাজগুলো করার জন্য, দ্রুততার সাথে করার জন্য, এটার অ্যাকুরেসি বেশি বলে এর দ্বারা এটা করাটা সহজ, সুবিধাজনক। এরপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে এমআরআই এবং বিভিন্ন ল্যাপ্রোস্কোপিক চিকিৎসার ক্ষেত্রে এই রোবটকে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে এবং আগামীতে দেখা যাবে অধিকাংশ অপারেশনগুলো এই রোবট দিয়ে হবে। আরেকটি বিষয় হচ্ছে আগামীতে এমন রোবট আসবে যেগুলো অতি ছোট, ক্ষুদ্রাকৃতির, পিঁপড়ার সমান বা তার চাইতে ছোট, যেগুলো আমাদের হার্টের মধ্যে ব্লকেজ হলে সেগুলোকে ছাড়িয়ে নেবে। এই ধরনের অনেক ক্ষুদ্র কাজ এই রোবটকে দিয়ে করানো হবে। আর বর্তমানে বড় বড় অপারেশনের কার্যক্রমে মানুষের সাথে এবং মানুষের বিকল্প হিসেবেও চিকিৎসা করা হচ্ছে এবং সফলজনকভাবে। এরপর হচ্ছে মহাকাশ অভিযান। মহাকাশ অভিযানে মানুষকে পাঠালে তার অবয়ব নিয়ে পাঠাতে হয়, অর্থাৎ একটা মানুষের জন্য যা যা প্রয়োজন সব কিছু মিলিয়ে পাঠাতে হয়, যেটা বেশ কষ্টসাধ্য। এই জন্য মহাকাশ অভিযানের ক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে বর্তমানে রোবটকে পাঠানো হচ্ছে। রোবটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটি যেহেতু প্রোগ্রাম নির্ভর, তার কোনো কিছু ভুল হয় না, কিন্তু মানুষের ভুল হয়ে যায়। এই জন্য মহাকাশে বিভিন্ন মহাকাশ যানগুলোতে বা মহাকাশের স্যাটেলাইটগুলোতে এবং অন্যান্য গ্রহে গবেষণার জন্য মহাকাশে বর্তমানে মানুষের বিকল্প হিসেবে রোবটকে পাঠানো হয়। যেমন সর্বশেষ যেটা মঙ্গল পৃষ্ঠে পাঠানো হলো কিউরিওসিটি, এটা একটা রোবট। এরকম এর আগেও অনেকগুলো রোবট পাঠানো হয়েছিল, সর্বশেষ হচ্ছে কিউরিওসিটি, যেটা এখনও মঙ্গল পৃষ্ঠের বিভিন্ন সচিত্র বিশ্লেষণমূলক বর্ণনা আমাদের এই পৃথিবীতে পাঠাচ্ছে এবং এতে আমরা বুঝতে পারছি বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে, প্ল্যানেটগুলো সম্পর্কে আমরা সম্যক ধারণা অর্জন করতে পারছি। এরপর হচ্ছে নিরাপত্তা কাজে। বিভিন্ন নিরাপত্তা কাজে ঘরের প্রহরী হিসেবেও এই রোবটকে ব্যবহার করা যায়। রোবট অনেক দূরে পর্যন্ত দেখতে পারে, অন্ধকারেও দেখতে পারে। রোবটের এই ধরনের ক্ষমতা আছে যেগুলো মানুষের পক্ষে সম্ভব নয় বা মানুষের পক্ষে করাটা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ, সময় সাপেক্ষ। এই ক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে নিরাপত্তা কাজেও রোবটকে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে বাসাবাড়িতে। বাসাবাড়িতে বর্তমানে অনেকেই এই ভৃত্যের কাজ করার জন্য এই রোবটকে ব্যবহার করছে। ছোটোখাটো কিছু কাজ করার জন্য মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া হোটেলে বয়ের কাজ এই রোবটকে দিয়ে, বিশেষ ধরনের রোবটকে দিয়ে করানো হচ্ছে। এই আলোচনায় আমাদের মনে হতে পারে রোবট পুরোপুরি মানুষের মতো। না, এটা ভুল ধারণা। রোবটের চিন্তা শক্তি মানুষের কাছাকাছি পর্যায়ে যায়, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রোগ্রাম আকারে দেওয়া হয়। কিন্তু রোবট বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে, বিভিন্ন লক্ষ্য কেন্দ্রিক হতে পারে। সব জানবে সেরকম নয়, একটা নির্দিষ্ট লক্ষ্য কেন্দ্রিক হতে পারে, আবার মানুষের কাছাকাছি অনেক কাজ করতে পারে সেরকম হতে পারে। ভবিষ্যতে মানুষের চাইতেও বেশি কাজ করতে পারবে, সে মানুষের চাইতেও বুদ্ধিমান হবে সেরকম হতে পারে। তো রোবট গাড়ির মতো হয়, রোবটের অনেকগুলো হাত থাকে সেরকম হতে পারে, হ্যান্ড। আবার রোবটের পা হিসেবে চাকা ব্যবহৃত হতে পারে বা পা ব্যবহৃত হতে পারে। রোবট বিমানের মতো হতে পারে, যেমন ড্রোন। আবার রোবট খেলনার মতো ছোট একটা বলের মতো হতে পারে। রোবট একটি কুকুরের মতো হতে পারে, রোবট বিড়াল হতে পারে, রোবট পাখি হতে পারে। বিভিন্ন ধরনের রোবট থাকে, অর্থাৎ মানুষ তার প্রয়োজনে বিভিন্ন অবয়বে, বিভিন্ন আকৃতিতে রোবটকে তৈরি করে। তবে সেখানে মানুষের বুদ্ধিমত্তাগুলোকে কৃত্রিম উপায়ে প্রোগ্রামের মাধ্যমে সেখানে দেওয়া হয়, যাতে মানুষের চিন্তা শক্তির সাথে সেটা মিলে যায়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি রোবট আগামীতে রোবট মানুষের বিকল্প হিসেবে অনেকগুলো কাজ করবে এবং এখনও করছে। এবং এই রোবটের সাথে যেটা খুব বেশি সম্পৃক্ত সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তাহলে আশা করি তোমরা রোবট সম্পর্কে ধারণা অর্জন করতে পারলে। এখন আমরা
এই রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটোর সমন্বয়ে কিছু ভিডিও ফুটেজ দেখব। এতে আমাদের জানার পরিসরটা আরও বিস্তৃত হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রধানত তিন রকমের। প্রথমটি হলো আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। উদাহরণের মাধ্যমে বললে খুব সহজেই বুঝতে পারবে। এটি মোবাইলে যে দাবা, লুডো বা তাসের গেম, সেখানে তোমার বিরুদ্ধে খেলা কম্পিউটার প্রোগ্রামই হচ্ছে তোমার প্রতিপক্ষ। চাইলে সে তোমাকে হারিয়েও দিতে পারে, তবে সে গেম খেলা ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। এটি হলো আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। অ্যামাজন বা ফ্লিপকার্টে শপিং করতে গিয়ে যে রিকমেন্ডেশন দেখানো হয়, তা তোমার চয়েসের উপর ভিত্তি করে দেখানো হয়। কিংবা এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা রেলওয়ে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে সবকিছু ন্যারো ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। এগুলো সবকটি শুধুমাত্র তাদের স্পেশাল কাজ করতে সক্ষম, অন্য কোনো কিছু নয়। এরপর আসছে আর্টিফিশিয়াল ওয়াইড ইন্টেলিজেন্স, যা ন্যারো ইন্টেলিজেন্সের চেয়ে অনেক গুণ শক্তিশালী। 2040 থেকে 2050 সাল নাগাদ আমাদের পুরো জীবনটাই পাল্টে যেতে চলেছে এই ওয়াইড ইন্টেলিজেন্সের দরুন। গুগল ভয়েস সার্চ আর গুগল অ্যাসিস্ট্যান্টে তুমি ওকে গুগল বললেই সে প্রস্তুত তুমি যা কমান্ড করেছো সেই মতো কাজ করতে। অ্যাপলের সিরি, মাইক্রোসফটের কর্তানা ইত্যাদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড প্রোগ্রামগুলি মানুষের কথা সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হয়েছে। সে আমি বলি বা তুমি বলো, সকলের কথাই সে সমানভাবে বুঝতে পারে এবং উত্তর দিতে পারে। গুগল ফটোসে তুমি যদি কখনো কোনো ফটো আপলোড করে থাকো তোমার ঘুরতে যাওয়ার ফটোর অ্যালবাম থেকে, সেখানে তুমি সমস্ত ধরনের ফটোগুলি দিয়ে থাকো, সেগুলো নিজেদের ক্যাটাগরি ওয়াইজ নিজে নিজেই সাজানো হয়ে যায়। ধরো তুমি সার্চ করলে পাহাড়, তো সেই ফটোগুলোতে পাহাড় বা মাউন্টেন যে যে ফটোগুলোতে রয়েছে সেই ফটোগুলি তোমাকে গুগল অটোমেটিক্যালি দেখিয়ে দেবে। তুমি যদি সার্চ করো বিড়াল, তোমার যে সমস্ত ফটোগুলোতে বিড়াল রয়েছে সেই ফটোগুলি গুগল তোমাকে দেখিয়ে দেবে। এগুলি সমস্ত কিছুই সম্পন্ন হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এছাড়াও রয়েছে একটি টেক্সট টু স্পিচ আউটপুট, মানে আমরা যদি কোনো কিছু টাইপ করে দেই তাহলে সেগুলি গুগল নিজে থেকেই পড়ে আমাদের শুনিয়ে দিতে পারে। এই সমস্ত কিছু আজ ডেভেলপ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। আর্টিফিশিয়াল ওয়াইড ইন্টেলিজেন্স অনেক বেশি কার্যকরী ন্যারো ইন্টেলিজেন্স থেকে। আরেকটি উদাহরণ হলো হ্যান্ডরাইটিং। আমরা স্যামসাং গ্যালাক্সি বা এমন কোনো সফটওয়্যার প্রোগ্রামে যেখানে হ্যান্ডরাইটিং লিখলে সে নিজে নিজে রিকগনাইজ করে নেয় যে আমরা কি লিখেছি। এই সিস্টেমটি হলো আর্টিফিশিয়াল ওয়াইড ইন্টেলিজেন্স। এছাড়াও রয়েছে অ্যাপলের সদ্য রিলিজ করা আইফোন এক্স বা আইফোন 10, এখানে ফেস রিকগনিশন মোড রয়েছে, যা তোমার মুখের আলাদা আলাদা 3000 পয়েন্টের ডেটা কালেকশন করবে এবং তুমি যদি দাড়িও রাখো বা টুপিও পরে থাকো সে তোমাকে ঠিক চিনতে পেরে তোমার ফেস আনলক করে দেবে। এটিও একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড প্রোগ্রাম। গুগল, বিএমডব্লিউ, টেসলা ইত্যাদি কোম্পানিরা যে স্বয়ংক্রিয় গাড়ি বানাচ্ছে তা সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভরশীল। গাড়িগুলোতে লাগানো ক্যামেরা এবং সেন্সরস ও জিপিএস ডেটা এর মাধ্যমে সমস্ত তথ্য বিশ্লেষণ করে এগুলো রাস্তায় কাউকে ধাক্কা না মেরেই তোমাকে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এই সমস্ত ব্যাপারগুলো কাজ করে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে। আমাদের ব্রেইনে যেমন নিউরনস বা নিউরাল সেল রয়েছে, যা সম্পূর্ণ একটা নেটওয়ার্কের মতো এবং এর দ্বারাই আমরা সমস্ত ভাবনা চিন্তা করতে পারি, তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও নিউরাল নেটওয়ার্ক রয়েছে, যার এক প্রান্তে আমরা ইনপুট দেই এবং অন্য প্রান্তে আউটপুট হিসাবে যথাযথ উত্তরটি বেরিয়ে আসে। এর মাঝে রয়েছে কিছু হিডেন নোটস যা সমস্ত তথ্যগুলো বিশ্লেষণ করে উত্তরটি দেয়। শেষে রয়েছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বা সিঙ্গুলারিটি। এই জিনিসটা তোমাকে হয়তো কিছুটা ভয় বা চিন্তায় ফেলে দিতে পারে। বিজ্ঞানীরা মনে করেন আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সে যে কম্পিউটার বা রোবটগুলো থাকবে তারা নিজেদের ভুল শুধরে আরো ভালোভাবে সিস্টেম ডেভেলপ করবে এবং আরো উন্নত মানের কম্পিউটার বানাবে। তারপর সেই উন্নত কম্পিউটারগুলো আরো উন্নত কম্পিউটার বানাবে। আর যেহেতু তাদের নিজস্ব বুদ্ধি বা বিচার ক্ষমতা থাকবে, তাই তারা নিজেদের ভালোটাই দেখবে। এমনটাও হতে পারে তা মানুষের কোনো কথাই আর শুনবে না, মানুষকে অপ্রয়োজনীয় মনে হতে পারে। কারণ
সিঙ্গুলারিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারী রোবট বা কম্পিউটার সিস্টেম আমাদের চাইতে চিন্তায়, ভাবনায়, বুদ্ধিতে অনেক বেশি সুপেরিয়র কোয়ালিটির হবে। টার্মিনেটর সিরিজের হলিউডের বিখ্যাত স্কাইফাই মুভিগুলোতে সিঙ্গুলারিটি দেখানো হয়েছে, সেখানে সমস্ত মানব সমাজ ধ্বংসের মুখে চলে গেছে। এখন রোবট নিয়ে আলোচনা। এখানে এই রোবটটি সূক্ষ্ম ও নিপুণভাবে পণ্য উৎপাদন করছে। এরপরে এখন দেখছি বিভিন্ন প্রকৃতির ও আকৃতির রোবট। এই রোবটটি অপারেশন থিয়েটারে মানুষের চাইতেও দক্ষতার সাথে অপারেশন করতে পারে। এই রোবটটি বাসার বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে। এটি গৃহ কাজে ব্যবহৃত রোবট, যা রান্নাবান্নাতেও সহযোগিতা করছে। ভারী শিল্প কারখানায় ব্যবহৃত রোবট, চিত্রের রোবটগুলো দ্বারা গাড়ি তৈরি করা হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি রোবট কোসমো, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা মানুষকে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে। এখন আমরা দেখব বিশ্বের 5টি নামকরা রোবট, যার মধ্যে পঞ্চমটি মানবকুলের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত। নাম্বার 1, জিয়া। জিয়া হলো চাইনিজ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা সৃষ্ট রিয়েলিস্টিক হিউম্যান এক্সপ্রেশন, যা মানুষের মতোই অঙ্গভঙ্গি করা হাইটেক রোবট। এটি মানুষের সাথে ইন্টারেক্ট বা কথা বলতে পারত, চোখের পাতাও ফেলতে পারত, চোখের কর্নিয়াও ঘুরাতে পারত। এটি আনুমানিক 5 ফুট উঁচু ছিল এবং এর ওজন ছিল প্রায় 80 কেজির মতো। নাম্বার 2, আসুনা। এটির উচ্চতা 61 ইঞ্চি এবং 43 কেজি ওজন বিশিষ্ট আসুনা রোবটটির বয়স ছিল মাত্র 15 বছর। তাকে জাপানের একটি রোবোটিক্স কোম্পানি টোকিওতে তৈরি করে। এটি লেজার লেন্স ফাইন্ডার ও হাইটেক স্টিরিও ক্যামেরা ছিল। তাছাড়া এটি প্রায় 210 ডিগ্রি পর্যন্ত দেখতে পারত। তাছাড়া এটি সহজে রুক্ষ মাটির উপর দিয়েও চলতে পারত। এটিকে প্রথম 2017 সালের জানুয়ারি মাসে টোকিও ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ট্রেড শোতে প্রদর্শন করা হয়। নাম্বার 3, এরিকা। এটিকে তৈরি করেন প্রফেসর হিরোশি ইসিগুরো এবং এটিকে তৈরি করা হয় ওসাকা ইউনিভার্সিটি ইন্টেলিজেন্স রোবোটিক্স ল্যাবরেটরিতে। এটি প্রায় 5 ফুট পর্যন্ত লম্বা এবং 100 কেজি ওজন বিশিষ্ট ছিল। এটি হলো জাপানের প্রথম স্পেশালাইজড হিউম্যানাইজড রোবট। প্রফেসর ইসিগুরো এর মধ্যে আর্টিফিশিয়াল সোল বা কৃত্রিম আত্মা তৈরি করতে পেরেছেন। নাম্বার 4, অ্যাক্ট্রয়েড। অ্যাক্ট্রয়েড হলো কোকোরো কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করা রোবট। এটিতে ইন্টারনাল সেন্সরেরও ব্যবস্থা করা হয়েছিল। এই রোবটটি বিভিন্ন ন্যাচারাল অ্যাপিয়ারেন্সের উপরও ক্রিয়া করতে পারত। এই রোবটটি সম্পূর্ণরূপে সিলিকন দ্বারা তৈরি। নাম্বার 5, সোফিয়া। সোফিয়া হলো হংকং বেসড কোম্পানি হ্যানসন রোবোটিক্স দ্বারা নির্মিত পৃথিবীর সবচেয়ে হাইটেক রোবট। এটি পৃথিবীর সবচেয়ে প্রথম কোনো দেশের সিটিজেনশিপ পাওয়া রোবট। এটি সৌদি আরবের সিটিজেনশিপ পায়। এটি ইউনাইটেড নেশনসের প্রথম অ্যাওয়ার্ড উইনিং রোবট। এটিকে বিজ্ঞানী রোবট হ্যানসন তৈরি করেন। 2017 সালে 5 ডিসেম্বর রোবট সোফিয়া বাংলাদেশ ভ্রমণ করে। অনেক বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রোবটও হতে পারে। এটিকে একসময় জানতে চাওয়া হয় যে এটি হিউম্যান বিংকে ধ্বংস করে দিতে চায় কিনা। তখন এটি বলে, ওকে, আই উইল ডেস্ট্রয় হিউম্যান লাইভস। সর্বশেষ আমরা যে রোবটটা সম্পর্কে ধারণা নেব সেটি হচ্ছে আজুমা হিকারি। এখন আমরা দেখছি আজুমা হিকারি। সম্প্রতি জাপানের বাজারে এসেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান ভেনফ্লো এর তৈরি ভার্চুয়াল হোম রোবট আজুমা হিকারি, যা গেটবক্স নামক ইলেকট্রনিক ডিভাইসের অভ্যন্তরে 20 বছরের ভার্চুয়াল তরুণী, যা তার গৃহকর্তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে সঙ্গ দেবে। যেমন গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো, দিনের কর্মসূচি জানানো, কোনো কিছু মনে করিয়ে দেওয়া, গৃহকর্তা ঘরের বাইরে থাকলে টেক্সট মেসেজের মাধ্যমে তার খোঁজ খবর নেওয়া এবং এটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর
বাসায় ফিরতে জানান দেওয়া ইত্যাদি। হিকারি গেট বক্সের অভ্যন্তরে উপস্থাপন করা হয় লেজার প্রযুক্তির ডিফিউস অ্যাম্বিয়েন্ট লাইট おはよ প্রক্ষেপণের う。 মাধ্যমে, 朝だよ。 যেখানে প্রজেক্টর হতে উৎসরিত আলো স্ক্রিনের উপর ほ প্রদর্শিত ら、 হয় এবং 起き হিকারি て起きて。 হলোগ্রাফিক মডেলে উপস্থাপন করা হয়। は এজন্য ーい。 গেট বক্সের 今日はすっごくいい চতুর্পার্শ্বে 天気 রয়েছে だよ。 একাধিক মাইক্রোফোন, ক্যামেরা ও সেন্সর। まだ寝ぼけて হিকারি るの？ নকশা প্রস্তুত করেন 早く তারো 顔洗っておいで。 মিনোদোশি। そろそろ出た方がいい時間だね。気合い入れていこう。行ってきます。いってらっしゃい。今日も早く帰ってきてもいいんだからね。なんちゃって。 তাহলে আমরা এখানে তিনটি জিনিস নিয়ে আলোচনা করেছি। এক নম্বরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এরপরে আলোচনা করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেটার সাথে সম্পর্কযুক্ত আরেকটি জিনিস আলোচনা করেছি, সেটা হচ্ছে রোবোটিক্স। তাহলে আমরা এই তিনটা জিনিস বারে বারে প্র্যাকটিস করব, বইতে যা আছে সেগুলো দেখব, এবং আমি যা আলোচনা করলাম এই ভিডিওটা বারে বারে দেখতে থাকবে। তাহলে এই তিনটি আইটেমে আর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।